রিমার পাতলা কোমরে পাগল ছিল গোটা কলেজ। একেই পাতলা কোমর, আর তার উপরে তার লম্বা চুল তার সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিত। রিমা নিজের খুব খেয়াল রাখত। সকালবেলা তাড়াতাড়ি উঠে যোগা আর এক্সারসাইজ করত। আর রিমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেই একটা ভালো ছেলে দেখে তার বাবা মা তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর রিমা তার শ্বশুর বাড়িতে এলো, যেখানে তার স্বামী অনিকেত, শাশুড়ি কমলা আর ননদ ছায়া থাকত। যেখানে রিমা একজন পাতলা কোমরের মেয়ে, সেখানে তার ননদ সারাদিন ধরে খাবার খেতে থাকা ভীষণ মোটা একটা মেয়ে। একদিন সকালবেলা ছায়া যখন জলখাবারে লুচি আলুর দম খাচ্ছিল, তখন তার মা বলে, এবার থাম ছায়া, আর কত খাবি? সব সময় তোকে বলি হালকা পাতলা খাবার খা, নিজেকে দেখ একবার। এভাবেই খেতে থাকলে একদিন ফেটে পড়বি। মা, তুমি তো জানো এইসব শাক পাতা খেয়ে আমার পেট একেবারেই ভরে না। মা তো ঠিকই বলছে দিদি, তুমি নিজের খাওয়া দাওয়ায় একটু খেয়াল রাখো। বৌমাকে দেখ কত সুন্দর করে নিজেকে মেনটেন করে রেখেছে। একেই পাতলা কোমর, তার উপর অত সুন্দর চুল। প্রথম দেখাতেই তো ওকে আমার পছন্দ হয়ে গেছিল। আর তোর দাদাও বিয়ের জন্য রাজি হয়ে গেল। কাল তোকে পাত্রপক্ষ দেখতে এলে কি বলবে? বৌদি ভেন্ডির মতো রোগা, আর ননদ কুমড়োর মতো মোটা। হ্যাঁ, নিজের মা আর বৌদির কথা শুনে ছায়া ভীষণ রেগে যায়, আর সেখান থেকে উঠে ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে চিপস খেতে থাকে। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। শ্বশুর বাড়িতে আসার পরেও রিমা যোগা আর এক্সারসাইজ করতে ভোলেনি। সে নিজের খুব খেয়াল রাখত, গরমকালেও গরম জল খেত, যা দেখে কমলার সব প্রতিবেশীরা রিমার খুব প্রশংসা করত। আরে কমলা, তোমার ভাগ্যটা তো ভীষণ ভালো যে অমন সুন্দর বৌমা পেয়েছ। ওর পাতলা কোমর, তার উপরে অত সুন্দর চুল। আহা, কি রূপ! নইলে আজকালের মেয়েদের তো ওই মোমোস, পরোটা এইসবই পছন্দ। তাতে কোমর যদি কামড়াও হয় তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এভাবেই দিন কাটে। তারপর একদিন বিকালবেলা একজন কালো আর টাকলু মতো ছেলে তার মায়ের সঙ্গে ছায়াকে দেখতে আসে। যেখানে পাতলা কোমরের শাড়ি পরে রিমাকে খুব সুন্দর দেখাচ্ছিল, সেখানে শাড়ি পরে ছায়াকে আরো বেশি মোটা লাগছিল। এরপর ছায়া সোফায় বসে আর রিমাকে জলখাবার আনতে দেখে ছেলের মা রিমাকেই পাত্রী ভেবে ফেলে আর বলে, দিদি, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। এবার আপনি বিয়ের তোড়জোড় শুরু করুন। এই কথা শুনে সবাই খুব খুশি হয়। আর কমলা ছায়াকে হবু শাশুড়ির পায়ে প্রণাম করতে বলে। আর ছায়া প্রণাম করার জন্য হাত বাড়াতে গেলেই ছেলের মা তাড়াতাড়ি তার পাটা সরিয়ে নেয়। এ মা, তুমি কেন প্রণাম করছো? আগে আমার হবু বৌমাকে তো আশীর্বাদ করি। কিন্তু আমিই তো আপনার হবু বৌমা। আরে না না না, তোর মতো মোটা কুমড়োকে কে বৌমা বানাবে? আমার তো ওই পাতলা কোমরের মেয়েটাকেই পছন্দ। এটা কি অসভ্যতামি? আমি এবারের বৌমা, আর আপনি ছায়ার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। যদি আমরা জানতাম যে মেয়ে এত মোটা, কখনো আসতামও না। কোথায় এমন সুন্দর বৌদি, আর কোথায় এমন মোটা ননদ। আচ্ছা, আমাদের মেয়ে মোটা সেটা আপনার চোখে পড়ছে, আর নিজের ছেলে কালো আর টাকলু সেটা চোখে পড়ছে না? আমাদের দিদিকে যদি পছন্দ না হয়, তো আপনার এমন কুৎসিত ছেলেকেও আমাদের পছন্দ নয়। এরপর পাত্রপক্ষ রাগ করে সেখান থেকে চলে যায়। মা, আমার জন্য এইভাবে পাত্র খোঁজা এবার বন্ধ করো তুমি। আমার ইনসাল্ট করিয়ে তুমি কি পাও? তুমি জানো এইসবে আমার কত বেশি টেনশন হয়। এই শুনে রিমা বুঝতে পারল ছায়ার এত মোটা হওয়ার কারণ টেনশন করে তার ওভার ইটিং খাওয়া। পরের দিন রিমা ছায়াকে সঙ্গে নিয়ে একটা শোরুমে গেলে একটা ড্রেস ছায়ার খুব পছন্দ হয়। কিন্তু রিমা যেমন তার সাইজের পোশাক খুব সহজেই পেয়ে যায়, তেমনভাবে ছায়া তার পছন্দের পোশাকের সাইজ খুঁজেই পায় না। বৌদি, তুমি একটু দাঁড়াও, আমি এই ড্রেসটা ট্রাই করে আসছি। ম্যাডাম, নিজের গায়ে ড্রেসটা লাগবে না জেনেও কেন নিজের আর আমাদের সময়টা নষ্ট করছেন? তাহলে দাদা, এটার বড় সাইজ আমাকে দিন। সরি ম্যাডাম, এর বড় সাইজটা আমাদের শোরুমে নেই, আর আমার মনে হয় না আপনার সাইজের কোনো ড্রেস আমাদের শোরুমে আছে বলে। এই শুনে রিমা আর ছায়ার খুব খারাপ লাগে। আর রিমা ওই সেলসম্যানকে বলে, দাদা, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ছায়া দিদি এই ড্রেসটাই আপনার কাছ থেকে কিনতে আসবে, আর সে এই ড্রেসটায় পুরো ফিটও হবে। এই বলে রিমা ছায়ার হাত ধরে সেখান থেকে চলে আসে। বৌদি, তুমি ওই সেলসম্যানকে বললে ঠিকই, কিন্তু ওই ড্রেস তো আমার ফিট হবে না। অনেক হয়েছে দিদি, এবার তুমি অন্তত আমার মান সম্মানটা রেখো। এখন থেকে টানা 1 মাস আমি তোমাকে যা বলবো তুমি সেটাই করবে।
এরপর থেকে ছায়া রোজ সকালবেলা উঠে রিমার সঙ্গে যোগা, মেডিটেশন আর এক্সারসাইজ করতে লাগলো। সেই সঙ্গে গরম জল আর হালকা খাবার খাওয়া শুরু করলো। ধীরে ধীরে নিজের শরীরের পরিবর্তন দেখে ছায়া খুশি হয়ে আরো বেশি করে পরিশ্রম করতে লাগলো। আর কিছুদিনের মধ্যেই মোটা ছায়া নিজের বৌদির মতো রোগা পাতলা কোমরের হয়ে উঠল। আরে বা বৌমা, আমার মেয়েকে তো চেনাই যাচ্ছে না। এরপর ঠিক 1 মাস পরে তারা দুজন সেই শোরুমেই ওই ড্রেসটা কিনতে গেল। আর ট্রায়াল রুম থেকে ওই ড্রেসটা পরে আসার পর ছায়াকে দারুণ লাগছিল। ছায়াকে এত রোগা দেখে শোরুমের মালিক আর সব সেলসম্যান অবাক হয়ে গেল। আর ছায়াকে দেখে শোরুমের মালিক অজয় ছায়ার কাছে এসে তাকে প্রপোজ করে বলে, উইল ইউ ম্যারি মি? এই শুনে তো ছায়া বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর আনন্দে তার চোখে জল চলে আসে। আর সে তার বৌদির কাছে গিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ বৌদি, তুমি তো আমার জীবনটাই বদলে দিয়েছ। আরে আমার মিষ্টি ননদ, এইসব তো তোমারই পরিশ্রমের ফল। এই বলে ননদ আর বৌদি একে অপরকে জড়িয়ে ধরে। ছোট থেকেই কোমলের মুখে কালো দাগ থাকাতে সবাই তাকে ঘৃণা করত। দেখলে তুমি, এত ভালো সম্বন্ধ হাত থেকে বেরিয়ে গেল। ওর মুখ দেখেই সবাই অপছন্দ করে। জানি না তোমার বোন কেমন একটা অপায়া মেয়ে। এইটাই যে আমার সবচাইতে চিন্তার কারণ মধু। ওর মুখের দাগের জন্য আমিও যে সমাজের কাছে মুখ দেখাতে পারি না। বয়সটাও বেড়ে যাচ্ছে, আর সবাই আমাকে কথা শোনায় যে আমি ভাই হয়ে বোনের বিয়ে দিতে পারছি না। জানি না কেন এই কুৎসিত বোনের ভাই হয় আমার কপালে লেখা ছিল। এবার তোরা দুজনে একটু থাম। তোরা তো কোমলের পিছনেই পড়ে গেছিস। এতে ওর কি দোষ? যখন ও জন্মিয়েছিল তখন থেকেই ওর মুখে অমন দাগ। কিন্তু তাতে কি হয়েছে? আমার মেয়ে লাখে একটা, কত গুণবতী। মধুকে জিজ্ঞাসা কর। ঘরের কাজ করা, বাইরের কাজ করা সবও একা হাতেই করে, সবার খেয়াল রাখে। কোমল না থাকলে যে কি হবে তা তুই জানিস না। মা, দাদা বৌদি তো ঠিকই বলছে। আমার জন্য তোমাদের এত কষ্ট। যদি আমি জন্মেই মরে যেতাম তাহলে তোমাদের এত কষ্ট হতো না। কোমল, মারে, এই কথা আজকে বলেছিস, কিন্তু আর কোনো দিন বলবি না। তোর বাবার চলে যাওয়ার পর তোরাই তো আমার ভরসা। রমেশ, তোর বোনকে এমনটা বলিস না। ওর যদি কিছু হয়ে যায় তবে আমি তোকে ক্ষমা করব না। আরে মা, আপনি জানেন না, এক্ষুনি ও কেঁদে চুপ করে যাবে। তারপর সেই একই সমস্যা, আবার সম্বন্ধ আনবো ওর জন্য, আর ওর মুখ দেখে আবার সবাই চলে যাবে। আমরা কি সারা জীবন ওর দায়িত্ব নিয়ে বসে থাকবো নাকি? আরে আমাদেরও তো পরিবার তৈরি করতে হবে। এবার তো লোকে বলবে কুমারী মেয়েকে ঘরে বসিয়ে রেখেছে। হ্যাঁ। নিজের দাদা বৌদির কথা শুনে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে রাস্তায় বসে। কিছুক্ষণ এইভাবেই কাঁদার পর কোমল বাড়ি ফিরে এলেও কাউকে কিছুই না বলে চুপচাপ ঘরের কাজ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে কোমল দেখে যে তার ঘরের দেওয়ালে লাগানো আয়নাটা উধাও হয়ে গেছে। সে বাইরে এসে একথা তার মা আর বৌদিকে বললে, মাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। তোর ঘরের আয়না আমি নিয়েছি। আমার ঘরের আয়নাটা ভেঙে গেছিল, তাই তোর ঘর থেকে এনেছি। এমনিতেও তুই মুখ দেখে আর কি বা করবি? এমনিতেও তোকে এত বিশ্রী দেখতে, তোর আয়না দেখার কিছুই নেই। মধু, তুমি যে ব্যবহারটা করছো সেটা কিন্তু একদম ঠিক না। কোমলের আবারও খুব খারাপ লাগে। সে নিজের জন্য খুবই কষ্ট পায়। কোমল, তুই মন খারাপ করিস না। তুই একটা কাজ কর, বাজার থেকে নতুন একটা আয়না কিনে আন। আয়না তো কাজে লাগবেই, ঘরে তো আর নেই তেমন। কোমল তার মায়ের থেকে টাকা নিয়ে নতুন আয়না কিনতে দোকানে যায়। তখনই একজন ক্ষুধার্ত বুড়ি মানুষ কোমলের কাছে খাবার চেয়ে বলে, মা, কিছু টাকার সাহায্য করো। আমার নাতি খুবই অসুস্থ। ঘরে কোনো খাবার জিনিস নেই। আমার বৌমা আমার জন্য অপেক্ষা করছে। কেউ আমাকে একটু সাহায্য করেনি। তুমি করবে মা একটু সাহায্য? ভগবান তোমার মঙ্গল করবেন। কি যে করব, আমার কাছে তো শুধু আয়না কেনারই টাকা আছে। এক কাজ করি, এনেকে টাকাটা দিয়ে দিই, পরে আয়না কিনে নেব। সাহায্য করো মা, তুমি অনেক আশীর্বাদ পাবে। এই নাও বুড়িমা, এই টাকাটা রাখো, তোমার কাজে আসবে। বেঁচে থাকো মা, তুমি আজকে আমায় সাহায্য করলে, দেখবে তোমার সাথে সব সময় ভালো হবে। বুড়িমা কোমলকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। আর একটু পরে তার দেখা হয় একজন ভাঙাচোরাওয়ালার সাথে। কোমল দেখে ওই ভাঙাচোরা জিনিসের মধ্যে একটা পুরনো আয়না আছে, যা দেখে সে বলে,
দাদা, এই আয়নাটা বিক্রি করতে পারবেন? হ্যাঁ, কেন না, আপনি নিন। আমি তো এমনি তো এটা ফেলে দিতাম। আসলে এই আয়নাটা ফ্রেম তো ভেঙে গেছে না, ওই জন্য। ওটা কোনো ব্যাপার না, আমি ফ্রেম লাগিয়ে নেব, কিন্তু আমার কাছে 20 টাকাই আছে, যদি এটাতে হয়। হ্যাঁ, নিন, ও কোনো ব্যাপার না। আমি তো এমনি তো বাড়িই যাচ্ছিলাম, যেতে 20 টাকা ইনকাম হয়ে যাবে। ভাঙাচোরাওয়ালা কোমলকে ওই আয়নাটা দেয়, আর কোমল আয়নাটা ঠিক করার জন্য দোকানে দিয়ে আসে। আর পরের দিন নতুন ফ্রেম লাগিয়ে আয়না বাড়ি নিয়ে আসে। আর কোমল স্নান করে যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন সে দেখে যে আয়নার ভিতর থেকে একটা উজ্জ্বল আলো বার হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কোমল খুবই সুন্দর হয়ে ওঠে। তার মুখের কালো দাগ সব দূর হয়ে যায়। কোমল অবাক হয়ে যায়, আর আয়নার ভিতর থেকে একটা আওয়াজ আসে। আমি একটা চমৎকারী আয়না। আমার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে। আমি যে কোনো কাউকে খুব সুন্দরী বানাতে পারি। আমি তোমাকেও খুব সুন্দরী বানিয়ে দিলাম, কারণ আমি জানি তুমি একজন খুব ভালো মনের মানুষ। আর আমি তাদেরই সাহায্য করি যারা অন্যকে সাহায্য করে। প্রথমে আমি একজন জাদুকরের কাছে ছিলাম, কিন্তু যখন আমি ভেঙে গেলাম, তখন সেই জাদুকর আমাকে একজন ভাঙাচোরা আলার কাছে ফেলে দেয়। ওই জাদুকরের কিছু শক্তি আমার মধ্যেও চলে আসে। আর তাই আমি যখন দেখলাম যে তুমি তোমার নিজের রূপ নিয়ে খুবই চিন্তিত, তাই তোমাকে আমি সুন্দরী বানিয়ে দিলাম। আরে, আমি তো ভীষণ সুন্দর হয়ে গেছি। মা, এই দেখো, এটা চমৎকারী আয়না, এটা আমাকে সুন্দর করে তুলেছে। এটা তো সত্যিই চমৎকার হয়েছে। কোমল, তুই কি সুন্দর হয়েছিস। আচ্ছা, তার মানে এটা চমৎকারী আয়না। বাহ কোমল, তোর তো ভাগ্যই বদলিয়ে গেছে। তুই তো খুবই সুন্দর হয়েছিস। যাক, ভালোই হলো। এবার অন্তত ওর জন্য একটা ভালো সম্বন্ধ পাওয়া যাবে। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। এবার কোমলের জন্য একটা ভালো সম্বন্ধ দেখব। একদিন অনেক ধনী পরিবার থেকে কোমলের সম্বন্ধ আসে। ছেলেটি তার মা আর বোনকে নিয়ে কোমলের বাড়িতে কোমলকে দেখতে আসে। ছেলেটি কোমলকে দেখতেই পছন্দ করে ফেলে, আর দুজনের সম্বন্ধ পাকা হয়। দিদি, আপনাদের কোমলকে আমাদের খুবই পছন্দ হয়েছে। এমনিতে আমি ভেবেছিলাম গরিমার বিয়েটা আগে দেব, কিন্তু গরিমার মুখে কালো দাগ থাকাতে কেউ ওকে পছন্দ করে না তেমন, তাই জন্যই ছেলের বিয়েটা আগে দিচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমার কাছে একটা চমৎকারী আয়না আছে, যেটাতে দেখলে মুখ সুন্দর হয়ে যাবে। গরিমা, এসো আমার সঙ্গে, এসো। এই বলে কোমল গরিমাকে তার ঘরে নিয়ে যায়, আর তাকে আয়নার দিকে তাকাতে বলে। আর গরিমা আয়নাতে নিজের মুখ দেখা মাত্রই সে ভীষণ সুন্দর হয়ে যায়। গরিমার নতুন রূপ দেখে সবাই খুশি হয়ে যায়। এদিকে কোমলের সম্বন্ধ পাকা হয়। বিয়ের দিন কাছে চলে আসে, কিন্তু এত ধনী পরিবারে কোমলের বিয়ে হচ্ছে দেখে তার বৌদি হিংসায় জ্বলে ওঠে, আর ইচ্ছা করে আয়নাটাকে মাটিতে ফেলে ভেঙে দেয়। আর আয়না ভাঙতেই কোমল আবার আগের রূপে ফিরে যায়। কিন্তু এটা কি, কোমলের সঙ্গে মধুকেও দেখতে খারাপ হয়ে যায়। তার মুখেও কালো দাগে ভরে ওঠে, যা দেখে সে ভয় পেয়ে বলে, এটা আমার কি হলো? আমার রূপ রং সব কোথায় চলে গেল? আমাকে তো কোমলের থেকেও বাজে দেখতে হয়ে গেছে। এ বাবা, এই সব তোমারই কর্মের ফল। তুমি ইচ্ছা করে আয়নাটা ভেঙেছ, তাই তারই ফল পেয়েছ তুমি। আজকে আমার মেয়ের বিয়ে, আর আমার মেয়ের বিয়ে ভাঙার জন্য তুমি আয়নাটা ভেঙে ফেললে? তোমার এত হিংসা! মধু মা ঠিকই বলছে। আমিও তো চাইছিলাম যে কোমলের বিয়েটা হয়ে যাক, তাই তো আমি খুব খুশি ছিলাম। কিন্তু তুমি যে সব নষ্ট করে দিলে। তুমি ওই কাচের আয়নাটাকে ভেঙে ফেলে দিলে, যার জন্য আমার বোন রূপ ফিরে পেয়েছিল। হে জাদু আয়না, তুমি ভেঙে গেছো ঠিকই, কিন্তু আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ। তুমি আমার বৌদিকে ঠিক করে দাও। হ্যাঁ, আমি তোমায় শুনতে পাচ্ছি। আমার জাদু শেষ হওয়ার আগে আমি তোমার বৌদিকে ঠিক করতে পারবো, কিন্তু এর জন্য তোমায় নিজের সৌন্দর্যের বলিদান দিতে হবে। যদি তোমার বৌদি সুন্দরী হয়ে যায়, তাহলে তোমাকে কিন্তু সারা জীবনের জন্য এই কুৎসিত রূপেই থাকতে হবে, ঠিক যেমনটা তুমি আগেই ছিলে। এবার বলো, তুমি কি রাজি আছো? হ্যাঁ, তুমি আমার বৌদিকেই ঠিক করে দাও। আমি আগের মতনই ঠিক আছি। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে, তবে আমার বৌদিকে এত বড় শাস্তি দিও না। কোমলের কথা শুনে মধুর চোখে জল চলে আসে, আর জাদুর আয়না মধুকে ঠিক করে দিলেও কোমল একই রকম থেকে যায়। এরপর মধু তার ভুল বুঝতে পারে, কিন্তু ভয় এটাই ছিল যে কোমলের শ্বশুরবাড়ির লোক কোমলকে এই রূপে দেখে বিয়ের জন্য অস্বীকার না করে। কিন্তু এমনটা ছিল না। কোমল, তোমার সৌন্দর্য তো তোমার মনের ভিতরে। মানুষ তার ব্যক্তিত্ব দিয়েই সুন্দর হয়ে ওঠে, নাকি তার রং দেখে। আমার বাড়ির বৌমা তুমিই হবে।
আজকে তোমার জন্য আমাদের গরিমা সুন্দর হয়েছে, যেটা কেউ কখনো করেনি। দিদি, বিয়ের তোড়জোড় শুরু করুন, আমরা সন্ধ্যাবেলা বরে নিয়ে আসছি, কেমন? বিয়ের সাজে কোমলকে খুবই মিষ্টি লাগছিল। আসলে কোমলের এই সুন্দরতা তার সুন্দর ব্যক্তিত্বের পরিচয়। আর বিয়ের পর কোমল তার মা বৌদিকে জড়িয়ে ধরে হাসি খুশি হয়ে শ্বশুরবাড়ি যায়। Thanks for watching.